আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটু নেটের জটিলতার কারণে লাইভটা আসলে কেটে গিয়েছে। আবার শুরু করেছি আমি। এরপরে আবার শুরু করছি, যেহেতু আমি লিঙ্কটা আবার একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। একটু নেটের সমস্যার কারণে আসলে লাইভটা কেটে গিয়েছিল। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি ইতিমধ্যে। লাবণ্য, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু আবার কষ্ট করে কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করি, যেহেতু আমাদের লাইভটা ইন্টারাপ্ট হয়ে গেছে, অনেকে যুক্ত হয়েছিল। আবার লাইভটা আসলে কেটে যাওয়ার কারণে অনেক হয়তো ক্লাসটা মিস করে ফেলবে। প্রিয়া, ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার করে দিই সবাই আবার আগের মতোই। ওকে, তো আজকে শুরুতে একটু ঝামেলা হয়ে গেল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা ক্লাস উইদিন শর্ট টাইমে শেষ করার চেষ্টা করব। ওকে, তো খেয়াল করো, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা তোমরা ঠিক মতো? মাহা, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্টে আমাকে জানাও, সাউন্ড ঠিক আছে কিনা। প্রিয়া, শেয়ার দেন, অসংখ্য ধন্যবাদ প্রিয়া। আর সাউন্ডটা ঠিক আছে কিনা সবাই দ্রুত আমাকে একটু কমেন্টে জানাও। আমরা শুরু করে দিচ্ছি, অনেক সময় নষ্ট হয়ে গেছে। দুইটা শেয়ার ডান, সজল বড়াই, অসংখ্য ধন্যবাদ সজল। আমরা গত ক্লাসে কিন্তু শীট দিয়ে দিয়েছিলাম, শীট পাওয়া গেছে কিনা। হ্যাঁ, আর সবাই একটু কমেন্টে জানাই সাউন্ড ঠিক আছে কিনা। আমরা একটু শেয়ার করে দেই, কমেন্টে আমরা মেনশন করে দিতে পারি পিয়ার মতো আমাদের পরিচিত যারা আছে ওদেরকে। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। জি স্যার, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমরা শুরু করব। আর সবাইকে অনুরোধ করব, আর কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা যদি একটু শেয়ার করো, ক্লাসে যদি উপস্থিতি বেশি থাকে আমাদের আসলে পড়াইতে ভালো লাগে। তো লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম? লাস্ট ক্লাসে আমরা 4টা টপিকের উপর পড়ছিলাম, সমন্বয় জাবেদার 4টা গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়ছিলাম। কি কি পড়ছিলাম তোমাদের মনে আছে কিনা? সমন্বয় জাবেদার আমরা 4টা টপিক পড়ছিলাম। সবাই একটু কষ্ট করে সবাই আবার শেয়ার করে দেই। আমাদের বেশ ভালো স্টুডেন্ট কিন্তু প্রথম যুক্ত হয়েছিল, পরে আমরা আসলে লাইভটা ইন্টারাপ্ট হওয়ার কারণে অনেকে চলে গেছে। সবাই একটু লাইভটা শেয়ার করবো ইনশাআল্লাহ। সো আমরা গত ক্লাসে কি কি পড়ছিলাম তোমাদের মনে আছে কিনা? আমরা সমন্বয় জাবেদার 4টা গুরুত্বপূর্ণ অংশ আমরা পড়ছিলাম। কি কি পড়ছিলাম একটু খেয়াল করি। আমরা পড়ছিলাম হচ্ছে বকেয়া, আয়ের সমন্বয় জাবেদা কি হবে। আমরা পড়ছি হচ্ছে বকেয়া ব্যয়ের সমন্বয় জাবেদা কি হবে। আমরা পড়ছি হচ্ছে অগ্রিম আয়ের সমন্বয় জাবেদা কি হবে। আমরা পড়ছি হচ্ছে অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা কি হবে। ঠিক আছে, তো এই 4টা সমন্বয় জাবেদা আমরা গতকালকের ক্লাসে পড়ছি। আজকে শীট কোথায় পাবো? শীট হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি স্যার। হ্যালো স্যার, গৌরব, কেমন আছো? স্কুল কলেজ নিবন্ধনের জন্য পারফেক্ট কোনো গাইডলাইন পাচ্ছে না, তাই টেনশন আছে। কোনো টেনশনের দরকার নাই। আপাতত এইচএসসি বোর্ড বই পড়েন, আর সাথে একটা টেস্ট পেপার নেন, আর অ্যাকাউন্টিং হইলে রেপস পড়েন। এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, শুরু করেন। ওকে, তাহলে কি কি পাইলাম বলেন? সমন্বয় জাবেদার জন্য আমরা কি কি পাইলাম? আমরা এই 4টা পড়ছিলাম, বলছিলাম যে এই 4টা সমন্বয় জাবেদা 70% কভার করে। তো এই 4টার মধ্যে এই অগ্রিমের এই দুইটা যখন পড়াইছি তখন বলছিলাম যে এই অগ্রিমের এই দুইটার মধ্যে একটা ফ্যাক্ট আছে। এই ফ্যাক্টটা তোমাদেরকে আমি আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই অগ্রিমের এই অংশটা, এখানে কি ঝামেলা আছে, এই ঝামেলাটা আজকে আমরা সমাধান করব। সবাই একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। প্রথমে আসা হচ্ছে অগ্রিম ব্যয় নিয়ে একটু ঝামেলা আছে, এটা একটু সমাধান করি আমরা। এই যে অগ্রিম ব্যয়, আমরা বলছি তোমাদেরকে যেভাবে শিখাইছি স্যার অনেকদিন পর ক্লাসে। হ্যাঁ, মৃদুল, তোমাকে অনেকদিন পর দেখলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে কই পাবো? ইনবক্সে নক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব ইনশাল্লাহ। হ্যাঁ, পরে শুরু করেন। এখানে আমরা তোমাদেরকে বলছিলাম যে অগ্রিম ব্যয় হচ্ছে তোমার এক ধরনের চলতি সম্পদ। অগ্রিম ব্যয় কি? এক ধরনের চলতি সম্পদ। আর চলতি সম্পদ, সম্পদ মানে সবসময় কোন দিকে থাকে?
সম্পদ মানে অলওয়েজ ডেবিট হয়, সম্পদ মানে অলওয়েজ কি হয়, ডেবিট হয়। নূর মোহাম্মদ, ঠিক আছে ভাই, ক্লাস করো, আশা করছি ভালো লাগবে। তো সম্পদ মানে অলওয়েজ ডেবিট হয়। তাহলে অগ্রিম ব্যয়ের যে সমন্বয় যাবে তার সূত্র আমরা কি বানাইছিলাম, তার সূত্র আমরা বানাইছিলাম এরকম যে অগ্রিম ব্যয় যেহেতু আমার সম্পদ আর সম্পদ ডেবিট দিকে থাকে, তার মানে অগ্রিম ব্যয়টা ডেবিট। আমাদের সূত্রের মধ্যে কি ছিল, সূত্রে আমরা বলছিলাম যে অগ্রিম ব্যয় হবে ডেবিট, অগ্রিম ব্যয় হবে ডেবিট, আর ব্যয় অগ্রিম ব্যয় থেকে অগ্রিমটা কেটে দিলে থাকে ব্যয়, ব্যয় হয়ে যাবে ক্রেডিট। তো এইটা হচ্ছে কিসের জাবেদা, এটা হচ্ছে অগ্রিম ব্যয়ের জাবেদা, মানে অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা হচ্ছে এটা। অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা কি, অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা হচ্ছে এটা যে অগ্রিম ব্যয় ডেবিট, ব্যয় ক্রেডিট। বলছে যে এমন একটা উদাহরণ আমরা দিলাম, যে দিলাম হচ্ছে ধরো অগ্রিম বীমা সালামি 2000 টাকা। তো এটা জাবেদা কি করব, এখানে ব্যয় কি, এখানে ব্যয় হচ্ছে বীমা সালামি, তাহলে ব্যয়ের জায়গায় বীমা সালামি বসাই দিবা, তাহলে জাবেদা কি হবে, অগ্রিম বীমা সালামি হিসাব হবে ডেবিট, আর বীমা সালামি হিসাব হবে ক্রেডিট। এই হচ্ছে অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদার পুরো টেকনিক বা ট্রিক্স, ঠিক আছে। এইটা হচ্ছে অগ্রিম ব্যয়ের টেকনিক বা মানে হচ্ছে ট্রিক্স আমরা দেখলাম। ওকে, এবার হচ্ছে যে বিষয়টা আমরা দেখব, নর্মালি এই যে ফ্যাক্টটা তোমাদেরকে আমি শিখাইলাম, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় খুব একটা আসে না, পরীক্ষায় এই জায়গা থেকে খুব একটা প্রশ্ন কিন্তু আসে না। তাহলে আসে কোন জায়গা থেকে, সেই জায়গাটা আমরা এখন হিট করবো, ঠিক আছে। র্যাপস এডমিশনের না, হ্যাঁ র্যাপস এডমিশনের, র্যাপস চাকরি পরীক্ষা সব জায়গায় লাগে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিই এবং লাইভটাতে অবশ্যই একটা রিয়েক্ট দিব। তোমরা যদি ক্লাসগুলো কন্টিনিউ চাও, যে না স্যার ক্লাসগুলো আপনি রেগুলার নিবেন, তাহলে আমাদেরকে অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে এবং রিয়েক্ট দিতে হবে। মাহফুজ রানা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তাহলে এখন পরীক্ষাতে এই প্রশ্ন আসবে না, কারণ কেন আসবে না, আর এই জাবেদাটা সঠিক নাকি, মানে এটা স্বাভাবিক না অস্বাভাবিক, এই জাবেদাটা হচ্ছে একটা অস্বাভাবিক জাবেদা। এটা এডমিশন টেস্টিংয়ে তোমরা শিখতে তোমাদেরকে আগে শিখাই দিই। নর্মালি ব্যয় কখনো ক্রেডিট দিকে থাকে না, কারণ ব্যয়ের স্বাভাবিক যেটা হচ্ছে ডেবিট, ব্যয় সবসময় ডেবিট দিকে থাকবে। কিন্তু এখানে ব্যয়টা দেখো তো কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। এই জন্য অগ্রিম ব্যয়ের এটা স্বাভাবিক জাবেদা না, অগ্রিম ব্যয়ের এটা কি জাবেদা, অগ্রিম ব্যয়ের এটা হচ্ছে অস্বাভাবিক জাবেদা, মনে রাখবা। অগ্রিম ব্যয়ের এটা কি জাবেদা, অস্বাভাবিক। অগ্রিম ব্যয়ের এটা কি জাবেদা, অস্বাভাবিক জাবেদা। অগ্রিম ব্যয়ের এটা কি জাবেদা, অস্বাভাবিক জাবেদা। কেন এটাকে আমরা অস্বাভাবিক বললাম, কারণ ব্যয়টা ক্রেডিট পাশে আছে। আর অগ্রিম বীমা সালামি এই টাইপের জাবেদা সাধারণত সমন্বয় জাবেদার মধ্যে আমরা পাবো না। তাহলে আমাদেরকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে শিখতে হবে। কি শিখতে হবে সেই ব্যাপারটাতে আসি এবার আমরা দেখো। তাহলে অগ্রিম ব্যয়ের জাবেদা আমি বলতেছি এটা আসবে না, তাহলে পরীক্ষায়, তোমার পরীক্ষায় কোনটা আসবে খেয়াল করো। তবে এখানে এক্ষেত্রে ব্যয় ও সম্পদ তো সবসময় ডেবিট, এটাই জানতাম। হ্যাঁ এটাই নূর মোহাম্মদ, সেটাই আলোচনা করতেছি। এখন পরীক্ষায় প্রশ্ন তোমার কিভাবে আসে, পরীক্ষায় প্রশ্ন আসে হচ্ছে এই যে অগ্রিম ব্যয়, এই অগ্রিম ব্যয় আসলে পরীক্ষা আসে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে, মেয়াদ উত্তীর্ণ, ঠিক আছে। তাহলে অগ্রিম ব্যয়ের জাবেদা আমরা কোন অংশটার জাবেদা দিব, কোন অংশটা জাবেদা দিব খেয়াল করো। আমরা জাবেদা দিব হচ্ছে যে অংশটা কি হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যে অংশটা কি হয়েছে মেয়াদ উত্তীর্ণ, সেটা একটু পরে আলোচনা করতেছি। তাহলে নর্মালি অগ্রিম ব্যয়ের জাবেদা আমরা কি শিখছি, নর্মালি অগ্রিম ব্যয়ের জাবেদা আমরা শিখছি হচ্ছে অগ্রিম ব্যয় ডেবিট, আর ব্যয় হচ্ছে ক্রেডিট। আমরা ব্যয়টা ক্রেডিট দিকে আছে দেখে বলতেছি এটা একটা অস্বাভাবিক জাবেদা, কিন্তু পরীক্ষায় খেয়াল করো, পরীক্ষায় জাবেদা আসতেছে কি অগ্রিম ব্যয় না, পরীক্ষা আসতেছে অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হলে কি জাবেদা হবে সেটা। তাহলে এই যে অগ্রিম ব্যয়টা মেয়াদ উত্তীর্ণ হয়েছে না, তাহলে অগ্রিম ব্যয়ের যে জাবেদা মেয়াদ উত্তীর্ণ হলে ঠিক তার জাবেদাটা কি হয়ে যাবে, উল্টে যাবে, জাবেদাটা কি হয়ে যাবে, উল্টে যাবে। ইয়াসিন আরফাত, ওয়ালাইকুম আসসালাম স্যার। তাহলে এখানে খেয়াল করো অগ্রিম ব্যয় জাবেদাটা কি হয়ে গেল, মেয়াদ উত্তীর্ণ জাবেদা দিতে গেলে আমাকে কি করতে হবে, অগ্রিম ব্যয়ের যে ফরম্যাটটা আমি শিখছি সেই জাবেদার জাস্ট উল্টাই দিতে হবে। উল্টাই দিলে জাবেদা কি হয়ে যাবে দেখো, ব্যয় হয়ে যাবে ডেবিট আর অগ্রিম ব্যয় হয়ে যাবে ক্রেডিট, ব্যয় হয়ে যাবে ডেবিট আর অগ্রিম ব্যয় হয়ে যাবে ক্রেডিট। এখন তাহলে পরীক্ষায় আমি জাবেদা দিব কোনটা, যদি অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা আসে পরীক্ষা প্রশ্ন করতে পারে স্যার অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা আসলে কোনটা হবে, এই জাবেদাটা হবে নাকি এটা হবে। তুমি দুইটা জাবেদার মধ্যে যদি তুমি স্বাভাবিকভাবে চিন্তা করে দেখো,
স্বাভাবিক অবস্থা আছে কোনটা? দ্বিতীয় জাবেদা। আমরা বলছি যে এটা হচ্ছে অস্বাভাবিক জাবেদা। কি জাবেদা? অস্বাভাবিক। আর এটা হচ্ছে স্বাভাবিক। সুতরাং তোমাকে কোন জাবেদা দিতে হবে? স্বাভাবিক জাবেদাই দিতে হবে। তাহলে অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা, অগ্রিম ব্যয় সমন্বয় জাবেদা প্রথমটা দিলে আমার কি হবে? আমাদের আসলে আমরা প্র্যাকটিক্যালি ভুল করব। আমাদের কোনটা দিতে হবে? দ্বিতীয় জাবেদাটাই আমাদেরকে দিতে হবে। অগ্রিম বীমা প্রিমিয়াম দিয়েছি ধরো 5 বছরের জন্য, তাহলে অঙ্ক করতেছি কয় বছরের? 1 বছরের। সুতরাং আমার ওই 1 বছরের অংশটা খুঁজে বের করতে হবে যে কতটুকু অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ মানে হচ্ছে কতটুকু অংশ আমি কি করে ফেলছি? খরচ করে ফেলছি। কতটুকু অংশ আমি ব্যবহার করে ফেলছি। তাহলে বীমা প্রিমিয়াম যদি আমি 5 মাসের জন্য দিয়ে থাকি, 5 বছরের জন্য দিয়ে থাকি, তাহলে অঙ্কটা হচ্ছে 1 বছর বা 1 মাসের। তাইলে আমার মেয়াদ উত্তীর্ণ বা খরচ হয়ে যাবে কতটুকু অংশ? 1 বছর বা 1 মাসের। তাহলে জাবেদা যেহেতু 1 বছর বা 1 মাসের, টাকাও বসাইতে হবে 1 বছর বা 1 মাসের। এই পয়েন্টটা শুধু একাডেমিক লাইফে না, এডমিশন টেস্টেও এই জিনিসটা অনেক বেশি আসে। আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করো। যেমন ধরো প্রশ্ন হলো এরকম, বীমা সেলামি প্রদান 5,000 টাকা, ব্র্যাকেটে লেখা 5 বছরের জন্য। ঠিক আছে? এখন এটা একটা সমন্বয় জাবেদা। তাহলে এটা সমন্বয় জাবেদা আমি কি দিব? তাহলে বিমা সালামি আমার ব্যয়। বিমা সালামি আমার কি? বোঝার চেষ্টা করো। বিমা সালামি হচ্ছে ব্যয়। ব্যয় তাহলে কয় বছরের জন্য দিছো? 5 বছরের। তাহলে এই ব্যয়টা কি? এই ব্যয়টা হচ্ছে অগ্রিম। তাহলে এই যে অগ্রিমের জাবেদা চলে আসলো, অগ্রিম ব্যয়ের জাবেদা চলে আসলো। বিমা সালামি একটা ব্যয় আর 5 বছর দেওয়ার জন্য অগ্রিম হলো। তাহলে এটা হচ্ছে অগ্রিম ব্যয়ের জাবেদা। প্রথমত তোমার বুঝতে হবে তুমি কোন জাবেদা দিবা। সবসময় খেয়াল রাখবা অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে আমার সঠিক জাবেদা হচ্ছে এইটা। ব্যয় ডেবিট, অগ্রিম ক্রেডিট। অর্থাৎ ব্যয়ের জায়গায় লাগবে বিমা সালামি, তাহলে বিমা সালামি ডেবিট, অগ্রিম বিমা সালামি ক্রেডিট। বিমা সালামি ডেবিট, অগ্রিম বিমা সালামি হচ্ছে ক্রেডিট। স্যার মুনাফা বিন যদি বিক্রয় হয় তাহলে কি অস্বাভাবিক জাবেদা হবে? এটা একটু পরে আলোচনা করব। বলছি না আজকে ম্যাক্সিমাম জাবেদা আলোচনা করে ফেলবো, সেটা দেখবো। আচ্ছা, তাহলে আমাদের যে ঝামেলা ছিল, তাহলে এখানে আমাদের কি করতে হবে? বিমা সালামি প্রদান 5,000 টাকা 5 বছরের জন্য। ঠিক আছে? এখন এখানে আমাকে জাবেদা কি দিতে হবে আমি বুঝে গেছি অলরেডি, যে আমাকে করতে হবে বিমা সেলামি হিসাব ডেবিট আর অগ্রিম বিমা সেলামি হচ্ছে ক্রেডিট। ভাই বিশ্বাস করে এডমিশন টেস্টে এই জায়গা থেকে প্রশ্ন কমন পাইবা। এডমিশন টেস্টে এই জায়গা থেকে প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সিএম বিক্রয় ডেবিট আর হচ্ছে ক্রয় ক্রেডিট, হ্যাঁ জাবেদা ঠিক আছে। তাহলে এখন আমরা কি করবো এখানে বলো? টাকা কিভাবে বসাবো? খেয়াল করতে হবে তোমাকে। এই যে বিমা ডেবিট আর অগ্রিম বিমা ক্রেডিট, এটা কিসের জন্য দিলা? এই জাবেদাটা দিলে হচ্ছে যে অংশটা কি হয়েছে? মেয়াদ উত্তীর্ণ হয়েছে। যে অংশটা কি হয়েছে? মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ যে অংশটা আমি কি করছি? খরচ অথবা ব্যবহার করছি। খরচ অথবা ব্যবহার করছি। এখন টোটাল আমি কত বছরের জন্য বিমা প্রিমিয়াম দিয়েছিলাম? 5 বছরের জন্য 5,000 টাকা। কিন্তু আমার অঙ্ক সাধারণত হয় কয় বছরের জন্য? আমি ধরে নিচ্ছি 1 বছরের জন্য। তাহলে মেয়াদ উত্তীর্ণ বা ব্যবহার বা খরচ হয়েছে কত বছর? 1 বছর। তাহলে এখানে টাকা বসাইতে হবে কিভাবে? এখানে টাকা বসাইতে হবে আমাকে কি করতে হবে? এই যে 5,000 টাকা আছে, 5,000কে ভাগ করতে হবে 5 দ্বারা, গুণ করতে হবে 1 দ্বারা, অর্থাৎ কত হাজার? 1,000। তাহলে আমার টাকা বসাইতে হবে কত হাজার? 1,000। তাহলে বিমা সালামি ডেবিট, অগ্রিম বিমা সালামি ক্রেডিট, টাকা বসবে 1,000। 4,000 বসানো যাবে না, 5,000ও বসানো যাবে না। কারণ আমি যে এই জাবেদাটা আমি যখন বিমা সালামি ডেবিট করলাম, তার মানে আমি জাবেদা দিচ্ছি যতটুকু অংশ আমি ব্যবহার করছি, যতটুকু আমার খরচ হয়েছে, ব্যবহার করছি, ব্যয় হয়েছে, ওই অংশটা। তাহলে 5 বছরের মধ্যে 1 বছর অতিবাহিত হয়েছে। তাহলে অগ্রিম 5 বছরের মধ্যে 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার মানে আর অগ্রিম থাকবে 4 বছর। তাহলে 1 বছর ব্যবহার করে ফেললাম, ওই ব্যবহৃত অংশটাই আমার এখানে বসাইতে হবে। ভাই এইটা কিন্তু পরীক্ষায় আসবে, খুবই কমন একটা জাবেদা। আমি কি বুঝাইতে পারলাম কিনা তোমাদেরকে? ভাই এটা কিন্তু একবারে কমন জাবেদা, এটা সব সময় থাকে। মানে প্রত্যেকটা আর্থিক বিবরণীর অঙ্কের মধ্যে তুমি এটা পেয়ে যাবা, কোনো সন্দেহ নাই। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকো সবাই এক বাক্যে বলো ক্লিয়ার। সবাই সবাই।
দ্রুত রেসপন্স করতে হবে। যারাই আসছো আমি প্রত্যেকের বলবো যে আমি একেবারে বেসিক আলোচনা করার চেষ্টা করতেছি। বেসিক শিখতে হলে আমাদের প্রত্যেকটা ক্লাস রেগুলার করতে হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা? সবাই সবাই রেসপন্স ক্লিয়ার কিনা? রেসপন্স কম মানে যদি রেসপন্স ভালো না মানে কারো কোনো সমস্যা থেকে বলে ফেলতে হবে, ভাই বুঝিনি আরেকবার বলে। তাইলে এই জাবেদা আসলে সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে কি করার, যে কতটুকু অংশ আমার কি হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই অংশটা আমাকে খুঁজে বের করতে হবে। সেই অংশটা বের করতে হবে এবং এই জাবেদাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যেন এমসিকিউর পাশাপাশি লিখিত আসে, এই লিখিত পরীক্ষায় কিন্তু এটা আসতে দেখা যায়, ঠিক আছে? ওকে, ডান। আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, আমরা প্র্যাকটিস করবো। এখন আরেকটা জাবেদা আমি তোমাদেরকে পড়াইছি, সেটা হচ্ছে অগ্রিম আয় অথবা অনুপার্জিত আয়। অগ্রিম আয় অথবা অনুপার্জিত আয়, এইটাও তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি শিখিয়েছি। এখন আসো এই জিনিসটা কি, সবাই অবশ্যই ল্যাপটপ শেয়ার করে দাও যদি ক্লাসগুলো রেগুলার করতে চাও। তাহলে এই যে অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এই অগ্রিম আয় বা অনুপার্জিত আয় হচ্ছে তোমার চলতি দায়। কি দায়? চলতি দায়। তো এই চলতি দায়, দায় মানেই তো কি, দায় মানে হচ্ছে ক্রেডিট। দায় মানে কি? দায় মানে হচ্ছে ক্রেডিট, চলতি দায়। অগ্রিম আয় বা অনুপার্জিত আয় অলওয়েজ আমার দায়। কোন ধরনের দায়? চলতি দায়। এটা একটা এমসিকিউ, এটা অনেক বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে? ক্লিয়ার মেনশন ওকে। তো এই চলতি দায় ক্রেডিট, তার মানে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় সবসময় ক্রেডিট পাশে বসবে, কারণ এটা তোমার চলতি দায়। তাহলে এটা কিন্তু এমসিকিউ তে আসে, মনে রাখতে হবে। তাই আমি যদি এটার একটা ফরম্যাট বানাই, এটা যদি একটা সূত্র বানাইতে বলি তোমাকে, যে সূত্র ফরম্যাট তোমাদেরকে শিখাইছি, তাহলে অগ্রিম আয় ক্রেডিট দিকে যাবে, মানে অগ্রিম আয় না লিখে আমরা অনুপার্জিত লিখবো। তাহলে অনুপার্জিত আয় হয়ে যাবে কি? ক্রেডিট। অনুপার্জিত আয় ক্রেডিট হলে আর অনুপার্জিত বাদ দিলে থাকে আয়, তাহলে আয় হয়ে যাবে ডেবিট। এবার তোমরাই বলো, এই জাবেদাটা দেখার পর কি তোমার এই জাবেদাটা স্বাভাবিক মনে হচ্ছে নাকি অস্বাভাবিক মনে হচ্ছে? দ্রুত রেসপন্স করতে হবে। এটাকে স্বাভাবিক নাকি অস্বাভাবিক? দ্রুত। যদি বেসিক বুঝতে চাও রেসপন্স করবা, কোনো কিছুতে যদি কনফিউশন থাকে সাথে সাথে বলতে হবে ভাই বুঝিনি, একবার আলোচনা করে, আলোচনা হবে, কোনো সমস্যা নাই। চুপচাপ থাকলে কিন্তু খেলা জমবে না, ঠিক আছে? সেবায় ডেবিট, অনুপার্জিত আয় ক্রেডিট, এই যে ঘটনা করছে, এই জাবেদাটা দেখার পর কি তোমার স্বাভাবিক মনে হচ্ছে নাকি অস্বাভাবিক মনে হচ্ছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দেই। আমরা একটু হাইলাইট লিখে কমেন্ট করতে পারি, তা তো দেখা যাবে যে অনেক নতুন যুক্ত হবে আমাদের লোকজন। এটা একটা অস্বাভাবিক জাবেদা, এটা একটা অস্বাভাবিক জাবেদা। কিভাবে বুঝলাম? কারণ এখানে আয়টা কোন দিকে চলে আসছে? ডেবিট দিকে। তাহলে আয় কি সবসময়, আয় কি কোনো সময় ডেবিট দিকে থাকে? আয় তো ডেবিট দিকে থাকে না, আয় তো ক্রেডিট হওয়ার কথা। ওকে, ডান। এবার আসো, দেখো, বুঝো। তাহলে আমরা একটা জাবেদা করি, এটারই একটা জাবেদা করি আমরা, ঠিক আছে? জাবেদা গুলো হচ্ছে অনুপার্জিত সেবা আয় 2000 টাকা। অনুপার্জিত সেবা আয় মানে কি? আমি সেবা না দিয়ে টাকা নিয়ে নিচ্ছি, এমন সেবা দেয় নাই, টাকা নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে জাবেদা কি হবে? অ্যাকর্ডিং টু ফরম্যাট, সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট।
ক্রেডিট। ঠিক আছে, এই হচ্ছে জাবেদা। সো নরমালি জাবেদা দেখার পরেই আমরা বুঝবো যে জাবেদা আসলে কি আছে, ভুল আছে, কারণ আয় কখনো ডেবিট দিকে বসে না। তাহলে এইটা হচ্ছে একটা কি জাবেদা, অস্বাভাবিক জাবেদা। তার মানে বোঝা যাচ্ছে যে অগ্রিম আয়ের এ জাবেদা দেওয়া যাবে না। যেহেতু এটা একটা অস্বাভাবিক জাবেদা, তাহলে আমরা আপাতত বুঝে গেলাম এটা একটা আনইউজুয়াল জাবেদা। এই জাবেদা অগ্রিম আয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। করলে কি হবে, ভুল হবে। করলে কি হবে, ভুল হবে। ঠিক আছে, স্বাভাবিক হবে অনুবাদিত আয় ডেবিট, এক্স্যাক্টলি সেম, বুঝে গেছে। আমাদের এমসিকিউ পেড কোর্সের আজকেও কিন্তু ক্লাস হয়েছে। আমাদের আজকে 6 নাম্বার লেকচার হয়েছে। আমরা আর্থিক বিভিন্ন উপর আজকে এমসিকিউ ক্লাস নিয়েছি। অলরেডি শীট এবং প্র্যাকটিস শীট এবং হচ্ছে পিডিএফ থিওরিটিক্যাল শীট প্রোভাইড করা হয়েছে। কেউ যদি স্টিল ভর্তি হতে চান, গতকালকেও 2-1 জন ভর্তি হয়েছে, প্রতিদিনই ভর্তি হচ্ছে। কেউ যদি এমসিকিউটা শিখতে চায় এভাবে বেসিক থেকে, তাহলে ভর্তি হয়ে যায়, ইনশাল্লাহ এমসিকিউ তো অনেক বেশি হেল্প হবে। অস্বাভাবিক কারণ আয় কখনো ডেবিট দিকে হয় না। এই যে দেখছো, এগুলো হচ্ছে বেসিক, বুঝতে হবে। তুমি দেখে বুঝবা ঘটনা কি স্বাভাবিক হচ্ছে নাকি অস্বাভাবিক হচ্ছে, তোমার মুখস্থ করতে হবে না। ওকে, ডান। ওকে, তাহলে আসো এবার। তাহলে এটা স্বাভাবিক কি হবে, অর্জিত। বোঝার চেষ্টা করো। অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হইলে এক ধরনের জাবেদা হয়েছে, ঠিক একইভাবে অনুবার্জিত আয়ও মেয়াদ উত্তীর্ণ হয়। তো অনুবার্জিত আয় মেয়াদ উত্তীর্ণ হইলে নর্মালি মেয়াদ উত্তীর্ণ শব্দটা ব্যবহৃত হয় না, এখানে ব্যবহৃত হবে অর্জিত হইলে। অনুবার্জিত আয়ের ক্ষেত্রে কি শব্দ ব্যবহৃত হবে, অর্জিত। মানে অনুবার্জিত ছিল, আমি সেবা দেই নাই, এখন আমি সেবা দিয়ে দিছি। স্যার শীট গুলো কি পাইনি। আর সাদিয়া সুলতানা তুমি অ্যাড হয়েছো, তুমি দেখবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি অ্যাড হওয়ার পরে সবগুলো শীট আমি নতুন করে দিছি, ওখান থেকে সবগুলো শীট নিয়ে নিবা। ঠিক আছে, তাহলে অনুবার্জিত আয় কি হইলে, অর্জিত হইলে। বোঝার চেষ্টা করতে হবে। অগ্রিমের ক্ষেত্রে হবে মেয়াদ উত্তীর্ণ হইলে, নিঃশেষিত হইলে। আর অনুবার্জিত আয়ের ক্ষেত্রে হবে অর্জিত হইলে। তাহলে এবার খেয়াল করো, নরমালি অনুবার্জিত আয়ের জাবেদা আমরা কি দিয়েছিলাম, অনুবার্জিত আয়ের জাবেদা দিয়েছিলাম হচ্ছে আয় ডেবিট, আর অনুবার্জিত আয় ক্রেডিট। তো নরমালি যেহেতু অর্জিত হবে, ঘটনা ঠিক তার উল্টা, তাহলে উল্টা হইলে জাবেদাটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। উল্টায় গিয়ে কি হবে, অনুপার্জিত আয় হয়ে যাবে হচ্ছে ডেবিট, আর আয় হয়ে যাবে ক্রেডিট। অনুপার্জিত আয়টা তোমার দায় ছিল, যখন তুমি সেবা দিয়ে দিবা তখন তো তোমার দায় হ্রাস পাবে, খুব স্বাভাবিক। তাহলে দায় কমতেছে, এজন্য দায় ডেবিট হচ্ছে। আর তোমার আয় বাড়তেছে, দায় কমে যাচ্ছে, আয় বাড়তেছে, এই জন্য আয়টা ক্রেডিট হবে। তাহলে এইটা হচ্ছে আমার কি জাবেদা, এইটা হচ্ছে আমার স্বাভাবিক জাবেদা। এটা হচ্ছে আমার স্বাভাবিক জাবেদা। কেন স্বাভাবিক জাবেদা, কারণ এখানে খেয়াল করে দেখো, আয় ক্রেডিট হয়েছে, দায় ডেবিট হয়েছে। আমার দায় কমে যাচ্ছে, আয় বেড়ে যাচ্ছে। দায় বাড়তেছে যেহেতু, দায় কমতেছে যেহেতু দায় ডেবিট, আয় বাড়তেছে যেহেতু আয় ক্রেডিট। এইবার স্বাভাবিক। তাহলে অনুবার্জিত আয়ের ক্ষেত্রে আমরা এই জাবেদা ট্রাই করব না, আমরা করব কোন জাবেদা, আমরা এই জাবেদাটা অলওয়েজ ট্রাই করব। ঠিক আছে, আমরা কোন জাবেদা ট্রাই করবো, আমি কি বুঝাইতে পারছি ঘটনা? ক্লিয়ার? না বুঝার কোনো কিছুই নাই, একেবারে সিম্পল থিম। ওকে, এবার খেয়াল করো, আমরা জাবেদা দিই একটা, কিভাবে আসে খেয়াল করতে হবে। হুবহু এভাবে কমন পাইবা, ক্লাসে যা পড়াইতেছি এই জাবেদার মধ্যে থেকে 80% জাবেদা তুমি কমন পাই যাবা। অনুপার্জিত, অনুপার্জিত সেবা আয়ের 2000 টাকা অর্জিত হলো। সিম্পল, খুবই সিম্পল। আমার অনুবার্জিত সেবা আয়ের 2000 টাকা কি হয়ে গেছে, 2000 টাকা অর্জিত হয়ে গেছে। তাহলে আমার জাবেদা কি দিতে হবে খেয়াল করতে হবে, আমার জাবেদা দিতে হবে অর্জিত অংশের। কোন অংশের, অর্জিত অংশের। তাহলে অর্জিত অংশের জাবেদা কি, অনুবার্জিত আয় ডেবিট আর আয় ক্রেডিট। তাহলে আয়ের জায়গায় কি ব্যবহার করব, আয়ের জায়গায় ব্যবহার করব সেবা আয়। তাহলে জাবেদা কি হবে, অনুবার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। টাকা বসাবো কত, 2000। এখানে বলেই দিছে, 2000 টাকা অর্জন হয়েছে। তাহলে 2000 টাকা এখানে বসাই দাও, জাবেদা কি হবে, অনুবার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট, 2000 টাকা বসাই দিলে ঘটনা শেষ। অনুবার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট, টাকা 2000। এই দুইটা জাবেদা একেবারে কমন। এই দুইটা জাবেদা তোমার পরীক্ষায় শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ। এটা বারবারই বলি, শুধু একাডেমিক লাইফে না, এমসিকিউ তে কাজে লাগবে, এডমিশন টেস্টও তোমার এই বিষয়টা কাজে লাগবে। এতটুকু কি আমি বুঝাইতে পারছি কিনা তোমাকে বল। আমরা কমন যে 4 ধরনের জাবেদা হয়, আমি যে 4টা টাইপ তোমাকে শিখাইছি, 4টা আর আজকে 2টা, 6টা, এই 6টা থেকে 70 to 80% জাবেদা তুমি কমন পেয়ে যাবা। এই জাবেদা থেকে 70 to 80% জাবেদা তুমি কমন পেয়ে যাবা। যদি ক্লিয়ার হয়ে থাকে এক বাক্যে আমাদেরকে বলতে হবে ক্লিয়ার। আর যারা শেয়ার করছো কয়জন আমি একটু দেখি, প্রায় তো 25-30 জন ক্লাস করতেছো।
তো ঘটনাটা দেখি কয়জন শেয়ার করছে। শেয়ারই করো নাকি? মানে 6টা শেয়ার হয়েছে, তার মধ্যে 6টা শেয়ার আমি নিজেই করছি। ঘটনা এরকম, ঠিক আছে? তোমরা রিয়াক্ট দাও না, শেয়ার করো না, আপসেট, হতাশা মানে জনক অবস্থা। সবাই দ্রুত, প্রিয়া ক্লিয়ার, সবাই সবাই বুঝতে পারলে, ঘটনা ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখে কমেন্ট করে ফেলবো। সজল ক্লিয়ার, একেবারে বেসিক আলোচনা ইনশাল্লাহ। এখানে কোনো মুখস্থ বিষয়ের দিকে আমি আগাবো না। আমি যা শিখাবো সব তোমাকে একেবারেই বেসিক জিনিসটা শিখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? মেহেদি ক্লিয়ার, সিয়াম ক্লিয়ার, ভেরি গুড। আর তোমরা একটু কমেন্ট করলে তোমাদের নামগুলো আমি জানতে পারি, যারা রেগুলার ক্লাস করে না। যেমন এই মেহেদি হাসান, আজকে প্রথমবার ওকে দেখছি ক্লাসে। সিয়াম রেগুলার ক্লাস করে, পিয়া ক্লাস করে, সজল ক্লাস করে। আচ্ছা, আরো অনেকেই রেগুলার ক্লাস করতে কিন্তু আজকে ক্লাসে নাই। আর এটা রাত, অনেক রাত, গ্রাম অঞ্চলে বিশেষ করে। আমরা ঈদের পর আশা করছি আমাদের ক্লাসে উপস্থিতি আরো বাড়বে ইনশাল্লাহ। আর তুমি অনলাইনে যতগুলো কমার্সের প্ল্যাটফর্ম আছে তুমি একটু খোঁজ নিয়ে দেখো, আমাদের মতো করে এত ফ্রি ক্লাস কেউই নেয় না। অনেক টিচার, মানে টিচাররা সবাই ভালো পড়ায়, কিন্তু আমাদের মতো করে এত ফ্রি ক্লাস তোমাকে কেউই দিবে না। অল ইজ ওকে, শাকিল, গৌরব ক্লিয়ার, তাসলিমা খাতুন ক্লিয়ার, তাসলিমা আমাদের পেট বেচের স্টুডেন্ট, মাহা ক্লিয়ার, ওকে, পিয়া ক্লিয়ার, ফাইন। আসো তাহলে এবার হচ্ছে আমাদের 7 নম্বর নিয়মে আসি আমরা। 7 নম্বর, এখন আমরা জাবেদা দিব হচ্ছে আরেকটা হট জাবেদা, অবচয় জাবেদা, যেটা সব সময় পরীক্ষায় আসে। সো বেসিক জিনিসটা একটু শিখে নেই। অবচয় বিষয়টা কি? অবচয়কে বলা হয় একটা অদৃশ্যমান লেনদেন। অবচয় একটা কোন ধরনের লেনদেন? অদৃশ্যমান। এই এমসিকিউ একেবারেই কমন। অবচয় একটি অভ্যন্তরীণ লেনদেন। অবচয় একটি অনগদ লেনদেন, ঠিক আছে? এই 3টা শব্দ আমার সব সময় খেয়াল রাখতে হবে, যে অবচয় হচ্ছে আমার এক ধরনের ব্যয়। কোন ধরনের ব্যয়? অবচয় হচ্ছে আমার পরিচালন ব্যয়, প্রতিনিয়ত হচ্ছে। অবচয় কোন ধরনের ব্যয়? অবচয় হচ্ছে পরিচালন ব্যয়, এটা আমাদের প্রতিনিয়ত হয়। কিন্তু এই অবচয়টা কোন ধরনের লেনদেন? অদৃশ্যমান। এটা কোথায় হয়? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হয়, এটা অভ্যন্তরীণ। এবং এটা একটা অনগদ লেনদেন। অনগদ কেন? কারণ এই লেনদেনের ফলে এখনো নগদ টাকা যায় না, ভবিষ্যতে নগদ টাকা যাবে না, তাই না? আজকে সেকেন্ড ক্লাস করতেছে মেহেদি, আচ্ছা ঠিক আছে। তাইলে এর জন্য অনগদ লেনদেন গুলো আমরা ডেফিনেশন তোমাকে শিখাইছিলাম। অনগদ লেনদেন আর ধারে বা বাকিতে লেনদেনের মধ্যে পার্থক্য কি? ধারে বা বাকিতে লেনদেন হচ্ছে যে আজকে টাকা দেও নাই কিংবা পাও নাই, ভবিষ্যতে কিন্তু টাকা দিতে হবে কিংবা পাইবা। কিন্তু অনগদ লেনদেন হচ্ছে এমন এক ধরনের লেনদেন যে লেনদেনের ফলে এখনো টাকা যায় না এবং ভবিষ্যতে তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা যাবে না। তাহলে অবচয় আমার যেহেতু ব্যয়, সিম্পল জিনিস। অবচয় হচ্ছে মানে আমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অবচয় হচ্ছে মানে তোমার কি হচ্ছে, ঘটনা কি? ব্যয় বৃদ্ধি পাইতেছে। আর ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ব্যয় কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। তাহলে সিম্পল জিনিস, অবচয় আমার কি? ব্যয়। তাহলে অবচয় যাবে কি হবে? অবচয় হিসাব হয়ে যাবে ডেবিট। অবচয় হিসাব কি হয়ে যাবে? ডেবিট। এখন প্রশ্ন হচ্ছে ক্রেডিট কি হবে? এই অবচয়ের ফলে, অবচয়গুলো তো আমার স্থায়ী সম্পত্তির উপরে হয়। এই অবচয়ের ফলে আমার শিফাত আলী, আজকে আমি ফার্স্ট ক্লাস করতে যাচ্ছে, তোমাকে ধন্যবাদ ভাই, রেগুলার ক্লাস করবো আশা করছি। তাহলে অবচয় তোমার ব্যয়, ভালো কথা। এই অবচয় কার উপর হচ্ছে? কোন একটা নির্দিষ্ট স্থায়ী সম্পত্তির উপর হচ্ছে। এখন এই অবচয়ের ফলে আমাকে বলো, ওই স্থায়ী সম্পদ, যেমন ধরো আসবাবপত্রের অবচয়, তাহলে এই অবচয়ের ফলে আসবাবপত্রের পরিমাণ কি কমবে নাকি বাড়বে? এই অবচয়ের ফলে আসবাবপত্রের পরিমাণ অবশ্যই কি করতে থাকবে? কমতে থাকবে। এই কমতে থাকা অংশটা, এই যে অবচয়টা, এই অবচয়ের ফলে কমতেছে, আর এই কমা অংশটা আমরা একটা নির্দিষ্ট ফান্ডে নিয়ে জমা করি, যেটা নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়। আর পুঞ্জীভূত অবচয় এক ধরনের কি সম্পদ? বিপরীত সম্পদ। আর বিপরীত সম্পদ সবসময় সম্পদের উল্টা দিকে থাকে। তাহলে অবচয় ডেবিট হইলে পুঞ্জীভূত অবচয় কি হবে? পুঞ্জীভূত অবচয় হবে ক্রেডিট। অবচয় ডেবিট হলে পুঞ্জীভূত অবচয় হবে ক্রেডিট। এই পুঞ্জীভূত অবচয় কেন ক্রেডিট করলাম? পুঞ্জীভূত কথার মানে কি জানো? জমাকৃত। অর্থাৎ এই প্রতি বছরের অবচয়টা এই পুঞ্জীভূত অবচয় নামক তহবিলে গিয়ে কি হবে? জমা হবে। আর অবচয়ের ফলে আবার স্থায়ী সম্পত্তির পরিমাণ হ্রাস পায়। মূলত এটাকে সম্পদ মিন করতেছে। সম্পদ কমে যাচ্ছে। সম্পদ কিভাবে কমে? বিপরীত সম্পত্তির কারণে কমে। বিপরীত সম্পদ কি? যে সম্পদ সংশ্লিষ্ট অন্য একটা সম্পত্তির পরিমাণ অলওয়েজ কমায় দেয়। তাহলে পুঞ্জীভূত অবচয় হচ্ছে এক ধরনের কি সম্পদ? বিপরীত সম্পদ। এটা কিন্তু পরীক্ষা আসবে। এটা কি সম্পদ? বিপরীত।
পুঞ্জীভূত অবচয় কোন ধরনের সম্পদ? বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয় কোন ধরনের সম্পদ? বিপরীত সম্পদ। এরকম আর কি কি বিপরীত সম্পদ আছে? কুরিন সঞ্চিত, স্পেসিফিক্যালি যেগুলো পরীক্ষায় বেশি আসে। তাহলে এটাকে যদি হিসাব সমীকরণে প্রভাব দেখায়, অবচয় আমার ব্যয় বৃদ্ধি পাইছে, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর এদিক দিয়ে পুঞ্জীভূত অবচয় অনেকে দায় মনে করে না, এটা বিপরীত সম্পদ, আর বিপরীত সম্পদ অলওয়েজ সম্পদ হ্রাস করে। বিপরীত সম্পদ অলওয়েজ কি করে? সম্পদ হ্রাস করে। তাহলে খেয়াল করো, অবচয়ের জাবেদা কি হবে? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে অনেকে হয়তো মুখস্থ করছে, কিন্তু কেন হয়, কি কারণ হয়, এটা হয়তো আমরা জানি না, এটা জেনে নিলাম। এবং এর ফলে হিসাব সমীকরণের প্রভাবটা কি হবে? আমরা দেখলাম যে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আর আবার সম্পদ হ্রাস পাবে। অবচয় এক ধরনের পরিচালন ব্যয়। অবচয় কোন ধরনের লেনদেন? অদৃশ্যমান, অভ্যন্তরীণ হচ্ছে অনগর লেনদেন। পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ। দেখো এখান থেকে কম করে হলো 5টা এমসিকিউ কোশ্চেন করা সম্ভব, কম করেও 5টা এমসিকিউ করা সম্ভব। ক্লিয়ার? অবচয় জাবেদার আদ্যপান্ত ক্লিয়ার, সকল ধরনের সমস্যা ক্লিয়ার। যারা স্টিল লাইফটাতে রিয়্যাক্ট করি না, এটা রিয়্যাক্ট তো করতে পারি, ভালো লাগুক খারাপ লাগুক। এগুলা এগুলা কেন করতে বলি? কারণ তোমরা যদি এগুলা করো না, এগুলা করলে কি হয়, ক্লাসের রিচ বাড়ে, কথা বুঝছো? এই জন্য তোমাদেরকে বিরক্ত করি আর কি। অবচয়ের জাবেদা ক্লিয়ার হইলে ঝটপট বলে ফেলো, ঘটনা ক্লিয়ার। ওকে, এবার আসা হচ্ছে আরো দুইটা ইজি জাবেদা। আজকে আমরা কমপ্লেক্স জাবেদা অলরেডি দুইটা টাইপ পড়ছি, আমরা আরো কয়েকটা ইজি জাবেদার দিকে যাব, ঠিক আছে? টাইপ নাম্বার 8, যেটা অনেক বেশি কমন থাকে, অলিখিত ক্রয় আর হচ্ছে বিক্রয়। এই দুইটা জাবেদা সমন্বয় জাবেদার মধ্যে অনেক বেশি থাকে, কথা বুঝতে পারছো? এই দুইটা জাবেদা কি করে সমন্বয়ের মধ্যে অনেক বেশি থাকে, তাই আমরা প্রথমে এই দুইটা জাবেদা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো এখন খেয়াল করো কি ঘটনা ঘটছে। এই দুটো জাবেদা খুব কমন থাকে। তো অলিখিত ক্রয় বা বিক্রয় থাকার পরে অনেকের একটা মানে হচ্ছে কনফিউশন তৈরি হয়, আচ্ছা এটা যে জাবেদা করব, এই জাবেদা কি আমার, আমি কি নগদে ধরে করব? দায় বৃদ্ধি পাবে না? এই তো গৌরব, এইখানে তো ভুল করো, দায় কেন বৃদ্ধি পাবে? এটা তো দায়ের কাতারেই পড়ে না, এটা তো বিপরীত সম্পদ। এর ফলে তো তোমার সম্পদ হ্রাস পাচ্ছে। যেমন তুমি তো কি করো, আসবাবপত্র হিসাব লেখছো 10,000 টাকা, তার থেকে বাদ দিচ্ছ পুঞ্জীভূত অবচয়, বাদ দিচ্ছ কিনা? তাহলে পুঞ্জীভূত অবচয় ধরো 2,000 টাকা বাদ দিলে, তাহলে আসবাবপত্র 10,000 টাকা ছিল, কিন্তু 8,000 হয়ে যায়। তাহলে এর ফলে কি তোমার সম্পদ বাড়লো না কমলো? এর ফলে তো সম্পদ কমে গেল। তাহলে সম্পদ কমলে তাহলে কিভাবে দায় বৃদ্ধি পাবে বলো? এটা তো দায়ের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা এই জন্য বলছি যে এটাকে অনেকে দায় ভাবি, দায় ভাবার কোনো সুযোগ নাই, দায় ভাবার কোনো সুযোগ নেই, এটা তো দায়ের কাতারেই পড়ে না। ঠিক আছে নূর মোহাম্মদ, থ্যাংক ইউ। আসলে অলিখিত ক্রয় বিক্রয় ব্যাপারটা একটু খেয়াল করো ভাইয়া। ক্রয় মানে অলিখিত ক্রয় বা বিক্রয় যখনই তোমার পরীক্ষা আসবে, তখন প্রথমে ধরতে হবে যে এই অলিখিত ক্রয় বিক্রয় লেনদেনটা 100% ধারে ধরে নিতে হবে। কিসে ধরে নিতে হবে? ধারে। কি ধরে নিবা? ধারে হয়েছে। অলিখিত ক্রয় হইলেও ধার হয়েছে, স্যার বলবো নাকি ভাইয়া বলবো, যেটাতে কমফোর্টেবল। এখন একটা ঝামেলা কি হয় জানো, তোমরা যখন স্যার বলো তখন কেউ কেউ বলো কি, স্যার বলতে কেউ কেউ বলে ফেলো সার, হ্যাঁ, কেউ বলো হচ্ছে এই সার জমিতে দেওয়া হয়। আবার কেউ কেউ কি বলে, এই সার মানে তো বুঝছো গরু বানাই ফেলছো, ঠিক আছে? তারপরে কেউ সার জমিতে দিয়ে দিছো। তারপরে আবার কি, অনেকে আবার উচ্চারণের কারণে সার বলে, মানে ধরাধরির একটা অবস্থা, কোন রকম আমাকে ছেড়ে দাও, এরকম একটা অবস্থা। তো এগুলোর থেকে বাইরে থাকা ভালো, আমাকে বিপদে ফেলানোর কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তো
তো এখন যে ঘটনা বলতেছিলাম যে অলিখিত ক্রয় বা বিক্রয়কে কি ধরতে হবে, অলিখিত ক্রয় বা বিক্রয়কে ধরতে হবে হচ্ছে ধারে। তাহলে ধারে যদি ধরি তাহলে ধারে ক্রয়ের জাবেদা দিলেই হচ্ছে। তাহলে ধারে ক্রয়ের জাবেদা কি হবে বলো, আমার যেহেতু ক্রয় করছি তাহলে ক্রয় বৃদ্ধি পাচ্ছে, ক্রয় যেহেতু করছি আমার ক্রয় বৃদ্ধি পাচ্ছে, ক্রয় মানে আমার ব্যয়, ব্যয় বাড়তেছে, ব্যয় বাড়লে ব্যয় ডেবিট, তাহলে ক্রয় নামক হিসাব আমার বৃদ্ধি পাচ্ছে, মানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আর আমি যেহেতু ধারে ক্রয় করছি তাহলে এখন আমি টাকা দেই নাই, তাহলে ভবিষ্যতে আমাকে টাকা দিতে হবে, কাকে টাকা দিব, পাওনাদারকে টাকা দিতে হবে, তাহলে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমার দায় বাড়তেছে, দায় বাড়লে কি হয়, ক্রেডিট হয়, তাই পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। অন্যদিকে এটা যদি ধারে বিক্রয় হয় তাহলে বিক্রয় নামক আমার আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে বিক্রয় হিসাব হবে ক্রেডিট, বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। আর আমার কি হবে ভাই বলো তো, আমার হচ্ছে দেনাদার, যেহেতু আমার টাকা পাবো পাই নাই, দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই দেনাদার হিসাব ডেবিট, তাই দেনাদার হিসাব ডেবিট। এটা কমন পড়ছে না, এটা কমন পড়ে গেছে আমাদের অনেকের। হয়েছে এই জাবেদা কি হয়েছে, 8 নম্বর জাবেদা পর্যন্ত কি ক্লিয়ার, 8 নম্বর জাবেদা পর্যন্ত কি ক্লিয়ার কিনা? এটা নিশ্চয় সবার পারা উচিত বা সবাই পারছো বা সবাই বুঝছো, এটা কঠিন কিছু না। তাহলে হিসাব সমীকরণের প্রভাব কি, ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাচ্ছে, মালিকানা সত্ত্ব হ্রাস, আর পাওনাদার হচ্ছে বাড়তেছে, দায় বৃদ্ধি পাচ্ছে, দায় হচ্ছে প্লাস, এদিক দিয়ে দেনাদার বাড়তেছে, আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে প্লাস, এদিক দিয়ে আমার আয় বাড়তেছে, তাহলে মালিকানা সত্ত্ব প্লাস, অর্থাৎ এখানে মালিকানা সত্ত্ব হ্রাস আর হচ্ছে দায় হ্রাস, সম্পদ বললাম কেন, দায় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস দায় বৃদ্ধি, আর এখানে হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি, ঠিক আছে। ওকে, 100% ক্লিয়ার। আমরা আজকে আর কন্টিনিউ করবো না, অলমোস্ট 11টা বাজে, শুধু শুধু লেট হয়ে যায়, শেয়ারের সময় একটু ঝামেলা হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত আমরা রাখবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সমন্বয় জাবেদার আরো যা যা আছে, যেমন ধরো কুরিন, এই নাম শুনলে আমাদের গলা শুকায় যায়, কুরিনের জাবেদা আমরা পড়বো, কিছু আনইউজুয়াল জাবেদা আছে, হ্যাঁ, উত্তোলন সংক্রান্ত জাবেদা দেখবো, উত্তোলন সংক্রান্ত জাবেদা দেখবো, বিজ্ঞাপন সংক্রান্ত জাবেদা দেখবো, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে মনিহারির একটা জাবেদা আছে, কমন পরীক্ষা আসে, মনিহারির জাবেদা দেখবো, ঠিক আছে। আর এরকম আর কয়েকটা জাবেদা আছে, আগুন নষ্ট পণ্য, মুনাফা বিহীন বিক্রয়, এরকম করে আর 4-5টা টাইপ যদি পড়ি না, তাহলে জাবেদার আমরা সমন্বয় জাবেদার বস হয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা আগামী কালকে আমরা হচ্ছে আমাদের শনিবার তো, আগামীকালকে আমরা ক্লাস নিব কিনা আমি তোমাদেরকে জানাবো, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই থাকলো, তবে কালকে পরীক্ষা হবে, যদি ক্লাস না হয় পরীক্ষা হবে, মানে পরীক্ষা আমাদের পেজে এমনিতে হইতে থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে তুমি এমনিতে পরীক্ষাগুলো দিতে পারবা। আর ক্লাস ধারাবাহিক ভাবে করো, কোনো ক্লাস মিস করলে তুমি রেকর্ড ক্লাস দেখে নিবা। আর যারা আমাদের এমসিকিউ পেড কোর্সে ভর্তি হতে চাও শীঘ্রই যোগাযোগ করো, আমাদের এরকম চমৎকার একটা কোর্সে কিন্তু ভর্তি চলমান আছে, 30টা ক্লাসের মধ্যে অলরেডি 6টা ক্লাস হয়েছে, এগুলো রেকর্ড আছে, তুমি কিন্তু ক্লাস করে নিতে পারবা, ঠিক আছে। তো আর এর আগে যে এমসিকিউ যে 7টা ক্লাস হয়েছে, আজকে আমরা সিকিউর 2টা ক্লাস করলাম, আর এমসিকিউর 7টা ক্লাস হয়েছে, 7টা ক্লাস কিন্তু আমাদের পেজে আছে, এবং আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলও পেয়ে যাবে, এবং এই ক্লাসগুলো আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে আপলোড করে দিব, কারণ 1 মাসের বেশি রেকর্ড ক্লাস ফেসবুক থাকে না। তো কেউ যদি আমাদের এই এমসিকিউ পেড কোর্সে ভর্তি হতে চাও শীঘ্রই যোগাযোগ করো, আমাদের কিন্তু ক্লাসগুলো কিন্তু একটা একটা করে কিন্তু আমরা কিন্তু ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। ভাই একটা ব্যাট সহ অন্য করে জাবেদা বললে ভালো হতো। আমরা আজকে আর কন্টিনিউ করতেছি না, তোমার এই নোট রাখলাম, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে তোমার অবশ্যই ব্যাটের বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। শর্টকাটে আলোচনা না করি, বিস্তারিত করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আজকে এই পর্যন্ত থাকি, আমাদের অ্যাকাউন্টিং আমার সাথেই থাকো, আমাদের অ্যাকাউন্টিং এর ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল, আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই 4টা প্ল্যাটফর্মে কানেক্টেড থাকো ইনশাল্লাহ। অ্যাকাউন্টিং আর ফিনান্স নিয়ে তোমার ভয় পেতে হবে না, ভয় থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা অ্যাকাউন্ট ফিনান্সের ক্লাসও শীঘ্রই শুরু করবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।